সেই জিন্দা লাশ এখন এসে মানে দ্বিখণ্ডিত হয়ে গেছে, না আর চাপের মুখে আছে নানান রকম বিষয়। এত কিছুর পরে সেই জিন্দা লাশকে নিয়ে এখন মানে রাজনীতি এত গুরুত্ব পাচ্ছে কেন? আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে জাতীয় পার্টি বিপুল ভোট পাওয়ার সম্ভাবনা আছে। এবং সে ভোটে না জিতেও সরকার চালানোর যে অসাধারণ মজা, এটা এনসিপি সহ অন্যরা পাচ্ছে। তারা ভোট না হলে অত্যন্ত খুশি। মানে আপনাদের প্রার্থী দিতে পারবেন এতগুলো আসনে, যারা নাম জানা চেনা মুখ, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সবই তো দেখা যায় ওই গ্রুপে দুই একজন আপনারা। এক আওয়ামী লীগকে ঠেকাতেই তো ভোট নষ্ট হয়ে যাবে ভোটের সময়। ভোটের বাকি কাজগুলো প্রশাসন কিভাবে করবে, বাকি কাজগুলো পুলিশ কিভাবে করবে, এবং যখন দেখা যাবে যে পুলিশ প্রশাসন আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে পারছে না, তখন স্বাভাবিকভাবে সেখানে জামাত এগিয়ে আসবে। তো দেখা যাবে জামাতের সাথে ইভেনচুয়ালি জামাত ভার্সেস আওয়ামী লীগ একটা যুদ্ধ হয়ে যেতে পারে। দেখলাম এই ডাকসু জ্যাকসু নির্বাচনের ক্ষেত্রে কৌশলগত দিক থেকে জামাত এগিয়ে আছে। তারা অনেক আগে থেকে পরিকল্পনা করেছে, তাদের প্যানেল রেডি করা ছিল, তাদের প্রস্তুতি ছিল। পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম নিদর্শন নাই যে একটা ফ্যাসিস্ট সরকার যারা বলছে তার পতন হলো, পালিয়ে গেল, আবার বিদেশে তারা এত সরব, তারা এত বড় মিছিল করলো ট্রাফালগার স্কয়ারে, এমন নজির কিন্তু নাই। যারা ট্রাফালগার স্কয়ারে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলো তাদের অনেকেই কিন্তু আন্দোলনের সময় আওয়ামী লীগের বিপক্ষে মিছিল করেছে। অর্থাৎ শিফটিং হয়ে যাচ্ছে। বিএনপি যেই মুহূর্তে আওয়ামী লীগ ব্যান হয়ে গেল এবং ব্যানের সময় বিএনপি কোনো ভূমিকা পালন করলো না, এরপর থেকে বিএনপির রাজনীতির উপর কোনো নিয়ন্ত্রণ নাই। ডাকসু ইলেকশন করা যাবে না ন্যাশনাল ভোটের আগে, ডাকসু ইলেকশন হয়ে গেল। ভোট ডিসেম্বরে হবে, চলে গেল ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির ভোটের পরপরই রোজা। কোনো কারণে ভোট যদি 7 দিন বা 10 দিন পিছিয়ে যায়, তাহলে রোজার কারণে ভোট একেবারে চলে যাবে সেই পরবর্তী ডিসেম্বরে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। কোন দলকে নিষিদ্ধের পরিকল্পনা নেই এমন অবস্থান স্পষ্ট করার পরও এনসিপির আন্দোলনের অজুহাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এখন জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ এবং পিআর সহ কয়েকটি দাবিতে আন্দোলনে নেমেছে জামাত সহ বেশ কয়েকটি ইসলামী দল। সেই আন্দোলনের সমর্থন জানাচ্ছে এনসিপি, এবি পার্টির মতো আরো কিছু দল। স্বৈরাচারের দোষর হিসেবে নিষিদ্ধের দাবি উঠলেও স্বৈরাচার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ফাঁস হওয়া এক ফোনালাপে জাতীয় পার্টিকে জিন্দা লাশ হিসেবে আখ্যায়িত করতে শোনা যায়। সেই জিন্দা লাশ নিষিদ্ধ ইস্যু রাজনীতিতে এত গুরুত্ব কেন পাচ্ছে? নাকি এর পেছনে আছে ভিন্ন উদ্দেশ্য বা সমীকরণ? এছাড়া জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের সাথে আঁতাতের। অন্যদিকে এক পক্ষ অভিযোগ করছে আওয়ামী লীগ জামাত আঁতাতের, আবার অন্য পক্ষ অভিযোগ তুলছে বিএনপি জামাত আঁতাতের। আঁতাত ষড়যন্ত্র আসলে করছে কি? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমি শুরু করি আপনার কাছে, আসলে তো প্রশ্ন অনেক, এটি দিয়ে শুরু করি যে জাতীয় পার্টি এখন খুব আলোচিত একটি নাম, এবং এত আলোচনা, জাতীয় পার্টি বিরোধী, বিগত সময় বিরোধী দলে ছিল, তখনও জাতীয় পার্টিকে নিয়ে এত আলোচনা বিষয়বস্তু ছিল না এখন যতটা আলোচনা বিষয়বস্তু। কিন্তু আসলে বিষয়টা এইরকম যে আপনাদের নিষিদ্ধের দাবি উঠছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠছে, সেটি নিশ্চয়ই খুব সুখকর না। কিন্তু আমি এই প্রশ্নটা করতে চাই যে এত যে আলোচনা হচ্ছে, সেটি থেকে কোনোভাবে আপনারা লাভবান হচ্ছেন? না, লাভবান হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে না। দল মানেই তো আলোচনা, রাজনীতি মানেই তো আলোচনা। যে দলকে নিয়ে আলোচনা সমালোচনা হবে সেটা রাজনৈতিক দল, আর যে দলকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না সেটা তো আসলে রাজনীতি না, অন্য কোনো দল হতে পারে। তো জাতীয় পার্টি তো সবসময় বর্ণাঢ্য রাজনীতি করেছে, শেষের জীবনটা খুব বর্ণাঢ্য ছিল, উত্থান পতন, ছন্দপতন, নাটকীয়তা। জাতীয় পার্টি সবসময় আলোচনায় ছিল। সাম্প্রতিক সময় জাতীয় পার্টি কয়েকটা কারণে বেশি আলোচনায় আসছে। তার মধ্যে প্রথম হচ্ছে বিগত আন্দোলনের সময় জুলাই আগস্টে জাতীয় পার্টি আন্দোলনে পার্টিসিপেট করেছিল, ওটা আলোচনার প্রথম সূত্রপাত। এরপরে যখন আন্দোলনের পরে জাতীয় পার্টি পালিয়ে যায়নি, জাতীয় পার্টি বুক ফুলিয়ে অফিসে গেছে, পার্টি প্রোগ্রাম করেছে, প্রেস কনফারেন্স করেছে, মিটিং মিছিল করেছে, এবং ধাপে 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 আজকে এই পর্যায়ে আসছে। এরপরে আমরা দেখলাম আমাদেরকে ব্যান করার জন্য আমাদের অফিসে আগুন দেওয়া হলো 2বার, আমাদের অফিসে কয়েকবার অ্যাটাক করা হলো, 3বার আগুন দেওয়া হয়েছে, 6-7বার অ্যাটাক করা হয়েছে। এটিও আলোচনার বিষয়বস্তু। আরেকটি বিষয় আলোচনার বিষয়বস্তু, জাতীয় পার্টি বর্তমান সরকারের প্রকৃত বিরোধী দল জাতীয় পার্টি। অর্থাৎ বর্তমান সরকার জামাতের সরকার, বর্তমান সরকার এনসিপির সরকার, বিএনপির সাথে তাদের কথাবার্তা খুব ভালো হয়। একমাত্র জাতীয় পার্টির সাথে তাদের কোনো কথাবার্তা নাই,
জাতীয় পার্টি প্রকৃত বিরোধী দল হিসেবে এই সরকারের গঠনমূলক সমালোচনা করছে, পরামর্শ দিচ্ছে। মুক্তিযুদ্ধ যখন আঘাত হচ্ছে, কিন্তু 71 যখন আঘাত কথাবার্তা হচ্ছে, থাকলে জাতীয় প্রকৃত বিরোধী দল কেন হতে পারবে না? কথাবার্তা তো না সংসদে যখন যায় বিরোধী দল সরকারি দলের সাথে কথাবার্তা হ্যাঁ হবে, এটাই অবশ্যই। স্বাভাবিক। হ্যাঁ না, কথাবার্তা হওয়াটাই ওটা আসলে কোনো ক্রাইটেরিয়া না, কিন্তু আমরা যেহেতু আমাদেরকে বাদ দিয়েছে প্রক্রিয়া থেকে, সেই অর্থে আমরা বলছি আর কি আমরা বিরোধী দল, এবং আমরা বিরোধিতা করছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ফলে জাতীয় পার্টির আলোচনা হচ্ছে, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের বিশাল একটা জনসমর্থন এই মুহূর্তে অভিভাবকহীন, এই মুহূর্তে তাদের কণ্ঠস্বর নাই, এই মুহূর্তে তাদের পক্ষে কথা বলার একমাত্র জাতীয় পার্টি আছে। জাতীয় পার্টি মানবাধিকারের পক্ষে কথা বলছে, ন্যায় বিচারের পক্ষে কথা কিন্তু বলছে, 71-এর মুক্তিযুদ্ধের দেশের পক্ষে আপনারা স্বাধীনতার কি এমন পক্ষে। কথা বলছেন এখন? মানে কি কথা আপনারা, খুব ভয়েস কোথায়? না, আমরা আমরা 72-এর সংবিধানকে যখন কাটাছেঁড়া করার কথা বলা হচ্ছে, আমরা সেটা নিয়ে কথা বলছি। যখন অনেকটা সংবিধানে ঘোষণাপত্র, জুলাই সনদকে সংবিধানের পার্ট করার কথা বলা হয়েছিল, সেটা বিষয়ে আমরা কথা বলেছি যে এটা কখনো 17 এপ্রিলে মুজিবনগর ঘোষণার উপরে যেতে পারে না। ইভেন মঞ্চ 71-এ বক্তব্য দিতে গিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, হাফিজুর রহমান কার্জন একজন আইনের নাম করা শিক্ষক, সেটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। তো আমরা কণ্ঠস্বর হিসেবে কথা বলছি, যেন এই এই কথাগুলো হারিয়ে না যায়, হুম। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যেন প্যারেন্টলেস বোধ না করে, আচ্ছা, এবং আচ্ছা, দেশটাও আমি আস্তে একটু আস্তে ভাগ আপনার হয়ে যাচ্ছে। আপনার আপনাদের মানে দলের প্রসঙ্গে বিশেষ করে কথা বলবো, কিন্তু আপনি ওই প্রসঙ্গটা আমি আজকে আলোচনার মধ্যে রেখেছিলাম না, কিন্তু তারপরে মঞ্চ 71-এর বিষয়ে আপনি যখন আনলেন, একটু যেটাই আপনারা বিরোধিতা করেছেন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটা কি আপনি আসলে দেখেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি, বা কি ধারা, অপরাধের নামটা কি, সেগুলো কি স্পষ্ট হতে পেরেছেন? তাদের তাদের অপরাধের পিছনে এফআইআর লাস্টে বলা আছে যে তারা রাষ্ট্রবিরোধী, সরকার উৎখাতের চক্রান্তে লিপ্ত। আমার একটি প্রশ্ন আছে, যদি কেউ এই ধরনের কাজ করে থাকে, এটা শাস্তিযোগ্য অপরাধ, পুলিশ তাদেরকে আগেই গ্রেফতার করবে অথবা তাৎক্ষণিক গ্রেফতার করবে। পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি, তাদের গ্রেফতার বা আটক করেছে একজনের মব, এবং মব যে তাদের আটক করেছে এটা ইলিগাল কনফাইনমেন্ট। তারপরে পুলিশ তাদেরকে ওখানে উদ্ধার করেছে, উদ্ধার করে যারা মব সৃষ্টি করলো তাদের নামে মামলা না দিয়ে, যাদের উদ্ধার করলো তাদের নামে মামলা দিয়ে দিল। অর্থাৎ রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী কাজ যদি এনারা করেই থাকে, হুম। পুলিশ যদি এটা জেনেই থাকে, তাহলে পুলিশ এই প্রোগ্রাম কেন করতে দিল, কেন আগেই গ্রেফতার করলো না? অর্থাৎ এখানে একটা সন্দেহ জাগে যে পুরো জিনিসটাই হয়তো বা আটক করার পরে একটা কনকক্টেড আফটার থট কোনো একটা জিনিস হতে পারে। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে খুব দুঃখজনক। একজন প্রফেসর তো বক্তব্য দিবেন, মঞ্চ 71 বলে একটা মঞ্চ কি হতে পারে না, মানে একটা ব্যানার তো থাকতেই পারে সেখানে। কেন এত বেশি আগ্রাসী মনোভাব? এই বিষয়টার কারণে আমার মনে হয়েছে আচ্ছা, যে পুলিশ হয়তো বা কেন গ্রেপ্তার এখানে করলো, বা আটক মানে নিরাপত্তা দেবার কথা বলে পরে আটক করার পরে মামলা দেওয়া, বিষয়গুলো নিয়ে আপনি বলছেন, কিন্তু আদালতে যাওয়ার পর কি হলো? আদালত কেন জামিন দিচ্ছেন? আপনি আইনের লোক, আইনাঙ্গনে বিচারণ আপনার। জি, সেখানেও আদালত একটা মবের ভয় পায়। প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে এই ধরনের মামলা জামিন দেওয়ার সুযোগ কম, সেশন কোর্ট কনসিডার করবে। তো আমরা বিগত সময় দেখেছি সেশন কোর্ট এসব মামলায়, যেগুলো পলিটিক্যাল সেন্সেশন আছে ইদার ফর্ম, সেখানে জামিন দিচ্ছে না। হাইকোর্টও জামিন দিচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে হাইকোর্ট বলেই দেয় আমরা পলিটিক্যাল মামলা শুনবো না। অর্থাৎ বিচার বিভাগ যে স্বাধীন আমরা বলছি, আসলে বিচার বিভাগ স্বাধীন বলার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, 5ই আগস্ট একটা বিশাল পট পরিবর্তন, হুম। সেই পট পরিবর্তনের পরে স্বাভাবিকভাবেই সবাইকেই খাপ খাইয়ে নিতে হচ্ছে, এই জন্য একটু সময় লাগছে। বাট অবশ্যই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে আরো অনেকের জামিন হতো। জি, এমনকি আমি এই বিচার বিভাগ গতকালকে নিয়ে একটা, আরেকটু, আপনি বলছেন যে আদালত বলে দিচ্ছেন পলিটিক্যাল মামলা শুনবো না, মানে এই পলিটিক্যাল মামলা বিষয়টা আমরা খুব শুনি কোনো আসি, কোনো কিন্তু ক্ষেত্রে কোনো পলিটিক্যাল কোনো মামলা আদালত, বলে তো আপনি মানে ভালো বলবেন, আইনে তো আসলে কোনো আসলে ভাষা নাই পলিটিক্যাল মামলা শুনবো না। এক্স্যাক্টলি আহ, এক্স্যাক্টলি। তাহলে আসলে আদালত কিসের ভিত্তিতে বলছেন যে পলিটিক্যাল, মানে পলিটিক্যাল মামলা কি মিথ্যা মামলা, বা পলিটিক্যাল মামলার মানেটা কি? না, এটা আসলে এই ধরনের কোনো, এই ধরনের কথা বলা আসলে ওথের ভায়োলেশন। ওই যে মব, ওই যে সরকারি আইনজীবীরা বসে বসে আছে কোন ধরনের মামলা জামিন দিচ্ছে, এবং গত পরশুদিনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং হয়েছে, পত্রিকায় দেখলাম, সেখানে বলেছে কি করে এটা জামিন পাচ্ছে। জামিন পাওয়া নিয়ে তারা প্রশ্ন তুলছে, বিচার বিভাগের উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে। এখন বিচার বিভাগে এই চাপের ঊর্ধ্বে থেকে ন্যায় বিচার করতে হবে। যারা বৃদ্ধ, যারা অসুস্থ, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে সাক্ষী নাই, আই উইটনেস নাই, সাইন্টিফিক ডকুমেন্ট নাই, ব্যালিস্টিক রিপোর্ট নাই, ডিএনএ রিপোর্ট নাই, আপনি কোন বিচারে তাদেরকে বছর বছর আটকে রাখবেন? বেইলের যে গ্রাউন্ড, ওল্ড হলে, ইনফার্ম হলে, ওমেন হলে, বেজলেস হলে, তাকে কনভিকশনের চান্স না থাকলে তাকে জামিন দিতে পারেন।
তো সেখানে জুডিশিয়ারিকে অবশ্যই ফ্রি মাইন্ড এক্সারসাইজ করতে হবে এবং প্রয়োজনে জামিন দিতে হবে, যেখানে জামিন দেওয়া না হলে মানুষের জুডিশিয়ারির উপর আস্থা নষ্ট হয়ে যাবে, আগে যেভাবে নষ্ট হয়ে গিয়েছিল তারই রিপিট যদি হয়, এটি তো ফলাফল ভালো হবে না। তো আমরা মনে করি জুডিশিয়ারি ইজ দ্য লাস্ট রিসোর্ট। মানুষ জুডিশিয়ারিতে যদি বিচার না পায় তখন সন্ত্রাসবাদে চলে যায়। জুডিশিয়ারি যদি পলিটিক্যাল বিষয়ে সঠিক বিচার করতে না পারে, দেশ নষ্ট হয়ে যায়, অতীতে আমরা দেখেছি। সেই জুডিশিয়ারি জামিনের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে শপথবদ্ধ, তাদেরকে শপথ আল্লাহর কাছে আর নিজের নিজের সোলের কাছে। তো সেই সোলের কাছে যে শপথ তারা নিয়েছে, এটা তাদেরকে মানতে হবে। আর এই যে বিচার হচ্ছে না, এটারও কিন্তু একদিন প্রশ্ন আসবে, বিচার হবে, যে বিচার হলো না কেন, জামিন হলো না কেন, হাত করা পড়ানো হলো কেন, ডিম মারা হলো কেন, আপনারা তখন কি করেছেন, কেন রোল প্লে করেননি? এই রোল প্লে না করার কিন্তু দায়বদ্ধতা কোনো একদিন আসবে। যেমন আগের জন্য এখন দায়বদ্ধতার জায়গায় এক্স্যাক্টলি। আনা হচ্ছে যে আপনারা তখন কি করেছেন, পদত্যাগে বাধ্য করা হচ্ছে, অনেক কাহিনী আছে। যাই হোক, সেদিকে আর না যাই। আরো অনেক বিষয় আজকে আসলে কথার প্রসঙ্গ আনবো বলে ভেবেছি। যেমন এই যে মানে আপনাদের মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে শুরু করলাম প্রশ্ন করাটা, সেটি এখন এত বেশি কেন আলোচনায় আসছে? এই প্রশ্নটির সাথে আমি এই বিষয়গুলো মনে হলো যে অ্যানালাইসিসের জায়গা করতে গেলে এই জায়গাগুলো আসে যে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতিত সরকারের প্রধানমন্ত্রী তার এবং জাহাঙ্গীর কবির নানক তার সাথে একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। সেই ফোন আলাপে শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টিকে জিন্দা লাশ হিসাবে আখ্যায়িত করছেন, এবং সেই জিন্দা লাশ এখন এসে মানে দ্বিখণ্ডিত হয়ে গেছে, না আর চাপের মুখে আছে নানান রকম বিষয়। এত কিছুর পরে সেই জিন্দা লাশকে নিয়ে এখন মানে রাজনীতি এত গুরুত্ব পাচ্ছে কেন, বা তাদের নিষিদ্ধ করার জন্য এত, আপনাদের নিষিদ্ধ করার জন্য এত বেশি জোরে সোরে কেন এক বছর পরে এসে? শেখ হাসিনা যখন আমাদেরকে জিন্দা লাশ বলেছে, তখন আমরা তার কাছে জিন্দা লাশ, তার কারণ আমরা তখন অলরেডি তার সাথে বলেছি তার মিটিং এ যাব না। বাইডেন 3 আগস্টে একটা মিটিং ডেকেছিল সবাইকে, ওখানে আমরা যাইনি, এটা তার আগে পরে হতে পারে। রংপুরের মেয়র বাইদিন আন্দোলনে নেমে গেছে, আমাদের ছাত্র সমাজের অনেক ছেলে অ্যারেস্ট হয়ে গেছে, তখনকার ছাত্র সমাজের সভাপতি সে রাস্তায় নেমে মিছিল করেছে, মিটিং করেছে, আন্দোলন করেছে এটার পক্ষে। জাতীয় পার্টি তখনকার প্রেক্ষাপটে আন্দোলন দমনে অবশ্যই জিন্দা লাশ। আরেকটা হচ্ছে, বর্তমানে কেন জাতীয় পার্টিকে ব্যান করার প্রসঙ্গ উঠছে? পিওর অ্যান্ড সিম্পল দুটি কারণে। এক, জাতীয় পার্টি ভোটে ভালো করে ফেলতে পারে, এটা খুব নিশ্চিত কোনো বিষয় না। আমি নিজেও মনে করি না যে জাতীয় পার্টি হঠাৎ করে খুব ভালো করবে, আমরা সেটার প্রস্তুতি নিতে হবে, কাজ করতে হবে, ধাপে ধাপে হবে, তবে করতে পারে। আমি 3 দিন ধরে একই কথা বলে আসছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে উইনস্টন চার্চিলের বিজয় ছিল অবশ্যম্ভাবী, যে হিটলারকে হারিয়েছে সে ইংল্যান্ডে ভোটে হারবে। ভোটে গিয়ে দেখা গেল যে চার্চিলের যে আসন পেয়েছে, লেবার পার্টির এটলি তার ডাবল আসন পেয়েছে। ইট ওয়াজ এ সারপ্রাইজ ডিফিট ইন 1945 আর 46-এ। তো ভোটারের মনে কি আছে বোঝা মুশকিল। যারা জাতীয় পার্টির ব্যান করতে চাচ্ছে, তারা ওই যে 59% আনডিসাইডেড ভোটার, তাদেরকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশ যদি জাতীয় পার্টিকে ভোট দিয়ে দেয়, জাতীয় পার্টি বিরোধী দল হতে পারে। তাদের একটা অংশ যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, জাতীয় পার্টি সরকারি দল হতে পারে। এইগুলো ইথারে ভাসছে। আরেকটা কারণ হচ্ছে, ভোটের মাঠে এখন বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, অন্যান্য ইসলামিক দল আছে, এনসিপি আছে। যদি জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়, প্র্যাকটিক্যালি বিএনপি তখন কর্নার হয়ে যাবে, বিএনপির কণ্ঠরোধ হয়ে যাবে, বিএনপির চাপে থাকবে, জামাত যেটা বলবে বিএনপি আক্ষরিক অর্থে তাই শুনতে বাধ্য থাকবে। এই যে বিএনপিকে বাধ্য করার জন্য জাতীয় পার্টিকে ব্যান করা হচ্ছে। কারণ যখন জাতীয় পার্টি থাকবে, তখন জাতীয় পার্টির সহ একটা ভারসাম্যমূলক রাজনীতি হবে। তো সেই ভারসাম্যটা জামাত তার নিজের কন্ট্রোল নিতে চাচ্ছে, এনসিপি তার নিজের কন্ট্রোল নিতে চাচ্ছে, গণ অধিকার পরিষদ তাদের প্রক্সি হিসাবে এই যাত্রাটা শুরু করেছে। এটা কমপ্লিটলি নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, যে মানে চেষ্টা শেখ গণ হাসিনা। অধিকার পরিষদ কার প্রক্সি হিসেবে এই আন্দোলন শুরু করেছে? এই যে জামাত এবং এনসিপি এখন যেটা ব্যান করতে আচ্ছা, চাচ্ছে, গণ আচ্ছা। অধিকার পরিষদ এটা 15 দিন, 1 মাস 2 মাস আগে চেয়েছে। হুম। তো এই যে 14 সালে ভোটটা নিয়ে কি প্রশ্ন, 14 সালে ভোট আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেছে, ফলাফল ভোটের আগেই নিয়ন্ত্রণ করেছে, 18 সালেও করেছে, 24 সালেও করেছে। তাহলে এখন যারা জাতীয় পার্টির ব্যান করছে, তারাও নির্বাচনের ফলাফলটা আগেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আবার একই সাথে তারা বলছে ফ্রি ফেয়ার ইলেকশন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। আপনি ফেয়ার ইলেকশন চাচ্ছেন, লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, তারপরে বলছেন একটা দল ব্যান করে দিতে হবে। অলরেডি একটা দল সেমি ব্যান আছে। তাহলে আপনার তো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। গণতন্ত্রের জন্য যে আন্দোলন হয়েছিল, যারা এই আন্দোলন করেছিল, তারা তো বোঝা যাচ্ছে গণতন্ত্রের জন্য আন্দোলন করেনি,
তারা নিজের ক্ষমতার জন্য আন্দোলন গেছে। আরেকটা হচ্ছে জাতীয় পার্টিকে ব্যান করলে হয়তো বা ফেব্রুয়ারিতে ভোটটা হবে না, আরো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এভাবেই দেশ চলবে। তাহলে কেন গণতন্ত্র কেন ছাড়া, জাতীয় পার্টিকে ম্যান্ডেট ব্যান ছাড়া, করলে কেন সময় লাগবে বেশি? যদি যদি জাতীয় পার্টিকে ব্যান করা হয় আর জামাত বলে আমরা ভোটে যাব না, তাহলে বিএনপি ভোটের মাথায় একা থাকবে, ভোট হবে না। সিম্পল। এখন প্রশাসনে জামাতের যথেষ্ট আধিপত্য আছে, এনসিপির আছে। এনসিপির লোকজন সচিব নিয়োগ দিয়েছে, সিনিয়র সচিব। এটা আমরা আকাশে বাতাসে শুনেছি। সমস্ত ডিসি মধ্যে প্রভাব আছে, ভিসির মধ্যে প্রভাব আছে। তো এই অবস্থায় যদি কন্টিনিউ হয়, ভোটে না জিতেও সরকার চালানোর যে অসাধারণ মজা, এটা এনসিপি সহ অন্যরা পাচ্ছে। তারা ভোট না হলে অত্যন্ত খুশি, কিন্তু সেই হারে বিএনপি এই আনন্দটা নিতে পারেনি। অর্থাৎ এই সরকার আসার সাথে সাথেই প্রশাসনে একটা প্রতিযোগিতা হয়েছে, জামাত প্রশাসনে কতটুকু নিবে, বিএনপি কতটুকু নিবে। সেখানে বিএনপি পিছিয়ে পড়েছে। এবং বর্তমানে যদি এভাবে স্ট্যাটাস কুও চলে, তাহলে জামাতের কোনো অসুবিধা নাই, এনসিপির কোনো অসুবিধা নাই। কারণ তারা ভোটে জিতে সরকার গঠন করলে যে সুবিধা পেত, তার থেকে বেশি সুবিধা পাচ্ছে। ঠিক সেই জায়গাতে জাতীয় পার্টি পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় পার্টিকে এই জন্য অনেকে ব্যান করতে চাচ্ছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, সম্পূর্ণ ইল্লিগাল, সম্পূর্ণভাবে ইমোরাল, অ্যাপলিটিক্যাল। এবং একটা নিবন্ধিত দল আর একটা নিবন্ধিত দলের ব্যান চাইতে পারে না, চাওয়া উচিত না। জি যে আমার তো সেই পাকিস্তান ব্রিটিশ পিরিয়ডের দল, এত সুদীর্ঘ একটি দল আমাদের ব্যান চাবে, আমরা এটা কষ্ট পেয়েছি। জি, আপনাদেরকে কষ্ট মানে আনন্দিত করবার কোনো প্রয়াস কারো নাই, কষ্ট দেওয়ারই হয়তো প্রয়াস আছে। একটু আসি যে আসলে আপনি ভোটারদের মন বোঝার কথা যেটি বলছিলেন ওখানে একটু কথা বলতে চাই, কিন্তু তার আগে ওই ফোনালাপটির কথা যেটি জিজ্ঞাসা করছিলাম যে জিন্দা লাশ যেখানে জাতীয় পার্টিকে বলা হলো, সেখানে জাতীয় পার্টি মানে সেখানে জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনাকে বলছেন যে সব ঠিক আছে, বিহারিরা সব ঠিক আছে, কিন্তু সেন্টু কমিশনার, জাতীয় পার্টির সেন্টু কমিশনার, তিনি তার লোকদের নিয়ে কিছু ঝামেলা পাকাচ্ছেন, তাকে মানে খুবই নেগেটিভলি আসলে ওখানে চিত্রায়িত করছেন জাহাঙ্গীর কবির নানক, এবং তাকে পিক করে ফেলার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, জাতীয় পার্টির তাদেরকে ছেকে ফেলার কথা বলছেন। এখানে একটু জানতে চাই সেই সেন্টু কমিশনার এখন কোথায়, তিনি কি করছেন? উনি আমাদের জাতীয় পার্টির খুব গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। ওনার বেশ জনপ্রিয়তা ছিল, উনি কয়েকবার কমিশনার হয়েছিলেন। উনি কখনো রওশন এরশাদ গ্রুপে ছিলেন, এখন আনিস গ্রুপে আছেন। এই মুহূর্তে আমাদের গ্রুপে নাই। বাট ওনার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। উনি আমার ঘনিষ্ঠ মানুষ, আমরা একসাথে অনেক গল্প করেছি, অনেক কথা বলেছি। এবং উনি একজন জনপ্রিয় মানুষ, আচ্ছা, অস্বীকার করা এই যাবে না। মুহূর্তে আপনাদের গ্রুপে তাকে নেই, আর আপনাদের যে আরেকটা গ্রুপ আছে জাতীয় পার্টি, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুর রহমান চুন্নু, তাদের সেখানে তাকে গ্রুপে? মাঝে মধ্যে দেখা গেছে, মাঝে মধ্যে দেখা গেছে। ও, তাদের গ্রুপে। কিন্তু তখন তিনি আমাদের সাথেই ছিলেন, তখন তো একটাই গ্রুপ ছিল। এখন দুইটা গ্রুপ, এই যে দুইটা গ্রুপ হয়ে গেল, আপনি বলছেন যে ভোটারদের মন বোঝা কঠিন, জাতীয় পার্টিকে মানে ভোট পেতে পারে এইরকম একটা আভাস দিচ্ছিলেন, পেলে কারা পাবে, লাঙ্গল প্রতীকটাই বা কাদের? এখন আপনারা তো দুই গ্রুপে বিভক্ত। দেখো, আমাদের পার্টিতে একটু বেগনারি অ্যাপ্রোচ। পার্টি দেখবে দেশের ল আর পার্টির আভ্যন্তরীণ গঠনতন্ত্র। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ডিএম কাদের ছাড়া অন্য কেউ লাঙ্গল পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই নাই। এত বড় ইলিগাল কাজ ইলেকশন কমিশন করতে পারবে না। তারা শপথ নিয়েছে আইন মানার জন্য। তো লাঙ্গল জিএম কাদেরই আছে, জিএম কাদেরই থাকবে। আর জাতীয় পার্টি ভেঙেছে 7 বার, 8 বার, 9 বার। এটা কেন ভেঙেছে? যখনই একটি বিদ্যমান সরকার তার কাঠামো অনুযায়ী জাতীয় পার্টিকে পরিচালনা করতে চায় এবং জাতীয় পার্টির মূলধারা সেই কাঠামো মানতে চায় না, তখনই জাতীয় পার্টিকে ভেঙে ফেলা হয়। যেমন 14 সালে এরশাদ স্যার ভোট বর্জন করলেন, তখন একটা গ্রুপ ভোটে চলে গেল। এরকম অনেকবার হয়েছে। এটা তো শুধু জাতীয় পার্টি হয়েছে তা কিন্তু না। আওয়ামী লীগে যখন ছিল, শেখ হাসিনা যখন আসলেন, তখন তো মিজান গ্রুপ ছিল আওয়ামী লীগে। আবার রাজ্জাক সাহেবের বাকশাল ছিল, কাস্তে গ্রুপ। তো কাস্তের কারণে কিন্তু 96 সালে, 91 সালে অনেক ভোট পেয়ে আওয়ামী লীগ হেরে গেছে কাস্তে মার্কার কারণে। তো সেরকম গ্রুপিং ছিল। আবার 111-এর সময় একটা গ্রুপ সংস্কারবাদী হয়ে গিয়েছিল। আবার বিএনপিতে কিন্তু এই কয়দিন আগে তৌমির আলম খন্দকার, শমশের মোমিন, তারা কিন্তু একটা ভাঙা দল করেছে। হুম। এর আগে বিএনপি বি চৌধুরী ভেঙেছে, অলি আহমেদ ভেঙেছে। তো বিএনপিও ভেঙেছে। তো আমরা মনে করি যে শুধু জাতীয় পার্টি ভেঙেছে তা কিন্তু না, অন্য দলগুলোও ভেঙেছে। তবে সামনে আমরা মনে করি ভোটারদের মধ্যে যেহেতু 71-এর চেতনা জাতীয় পার্টি ধারণ করে, লালন করে। এরশাদ স্যারের কথাবার্তা স্পষ্ট বোঝা যায়। উনি মুক্তিযোদ্ধাদের অনেক ভাতা দিয়েছিলেন, উনি মুজিবনগর সরকারের ওই কমপ্লেক্সটা পরিদর্শন করে সংস্কার করেছিলেন। আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে জাতীয় পার্টি বিপুল ভোট পাওয়ার সম্ভাবনা আছে। এবং সেটি আপনি তবে বলছেন আমাদের জাতীয় পার্টি সাংগঠনিক হিসেবে কাঠামো, লাঙ্গল প্রতীক পাবেন জিএম কাদের
এই প্রতীকের অধিকারী। তো সেইটাও যদি হয় তাহলে আপনারা মানে আপনাদের প্রার্থী দিতে পারবেন এতগুলো আসনে? যারা নাম জানা চেনা মুখ, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সবই তো দেখা যায় ওই গ্রুপে, দুই একজন আপনারা আলোচিত ব্যক্তি ছাড়া সবই তো দেখা যায় ওই গ্রুপে। আপনি বলছেন সেন্ট্রু কমিশনার, তিনি ওই গ্রুপে চলে গেছেন। আপনাদের আছে কি নির্বাচন করবার মতো? আমাদের আমাদের যারা আছে, আম, তারা অনেকেই আগে ভোট করেছেন, সাবেক এমপি এমন অনেকে আছেন, নতুন এমপি ভোট করার সক্ষম এমন অনেকে আছেন। পাশাপাশি আমরা মনে করি, যেহেতু মুক্তিযুদ্ধের শপথ শক্তির বিশাল একটি মাঠ ফাঁকা আছে, সেখানে অনেকেই নতুন যোগ দিয়ে জনপ্রিয়, স্থানীয়ভাবে জনপ্রিয় অনেকে ভোট করতে পারেন, ভোটে আমাদের দলে আসতে পারেন। আমরা আশাবাদী আমরা যোগ্য প্রার্থী দিতে পারবো এবং জনগণ ভোট দেবে। হুম। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, সুষ্ঠু ভোটের কোনো আলামত আমরা এখনো দেখছি না। আজকে হলো সেপ্টেম্বর, নভেম্বরে তফসিল হবে, এখনো আমাদেরকে ব্যান চাচ্ছে। তফসিলের 2 মাস আগে একটা দলের ব্যান চাচ্ছে এবং সেটা নিয়ে আন্দোলন হচ্ছে। সে দেশে সুষ্ঠু ভোট হবে কিভাবে? সে দেশে লেভেল প্লেইং ফিল্ড হবে কিভাবে? সরকার তো এ বিষয়ে নিরপেক্ষ না। হুম। সরকার এনসিপির সরকার। জি, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন। আপনি বলছেন যে আরো অনেকেই আসতে পারে আপনাদের দলে। কিন্তু যারা চলে গেলেন আপনাদের দল ছেড়ে বা বিভক্ত হয়ে গেলেন, দল ছেড়ে চলে যে গেলেন কিনা মানে বিভক্ত হয়ে গেলেন, আর একটা গ্রুপে ভাগ হয়ে গেলেন, তারা কি আসবেন? তাদের সাথে মিটমাটের কি কোনো সম্ভাবনা আছে? এখন আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি বিধান চৌধুরী, তাকে নিয়ে 3টা গল্প বলি। যে উনি যখন 91 সালে সংসদে গেলেন, তখন ওনাকে কেউ কথা বলতে দিবে না, কারণ তখন জাস্ট জাতীয় পার্টির পতন হয়েছে। তো উনি প্রথমেই বঙ্গবন্ধুর নামে খুব সুন্দর কথা বললেন, আওয়ামী লীগের এমপিরা চুপ হয়ে গেল। এরপর জিয়াউর রহমানের পক্ষে কথা বললেন, বিএনপির এমপিরা চুপ হয়ে গেল। এরপর উনি বললেন এরশাদকে মুক্তি দেওয়া উচিত, তখন আর কেউ হইচই করলো না। ওনার দুটো বিখ্যাত কথা আছে। উনি দেউলিয়া হয়েছিলেন, চাঁদপুরের বিখ্যাত জমিদারের সন্তান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি কিন্তু দেউলিয়া হয়েছিলেন। তাদের কিছুই নাই, সে সময় এরশাদের আমলে দুর্নীতি হয়নি, তার একটা নিদর্শন তিনি। তো তিনি বলেছেন রাজনীতিবিদরা দেউলিয়া হয়। উনি দেউলিয়া হওয়ার পরে সাংবাদিকদের জিজ্ঞেস করেছিলেন। আরেকটা উনি মজার ঘটনা হচ্ছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। তো আমাদের ক্ষেত্রেও আমরা বলবো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। রাজনীতি নিষ্ঠুর বাস্তবতার খেলা। আমরা যদি আসন বেশি পেতে চাই, আমাদেরকে ফ্লেক্সিবল থাকতে হবে। মানে আপনাদেরকে ফ্লেক্সিবল থাকতে হবে, আবার এক হয়ে যাওয়ার জন্য ফ্লেক্সিবিলিটি যতটুকু দরকার, এটাই বুঝলাম। আম, আপনি বলছেন নিষিদ্ধ না হলে ভোটে গেলে কি হবে, আর নিষিদ্ধ যদি করে দেওয়া হয় তখন আপনারা কি করবেন? দেখুন, এটা আসলে খুব দুঃখজনক হবে। নিষিদ্ধ হলে আমরা তো কোনো জঙ্গি দল না, আমরা কোনো রেবেল দল না, আমরা কোনো বিপ্লবী সংগঠন না। নিষিদ্ধ হলে আমরা আসলে কি করব? আমরা প্রথমে আইনগত ভাবে এটা প্রতিকার চাবো, ডেফিনেটলি। তারপরে আমরা অপেক্ষা করব। আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের নিষেধাজ্ঞা দেশ বেশি দিন কখনোই রাখতে পারবে না, এবং এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া একটা রাষ্ট্রীয় আহাম্মকতা হবে। সেটা এই গভর্নমেন্ট করবে না। এই গভর্নমেন্ট ভোট করতে আসছে, এই গভর্নমেন্ট ব্যান করতে আসেনি। এই গভর্নমেন্ট ইনক্লুসিভিটি আনতে হবে, এক্সক্লুশনারি অ্যাপ্রোচ নেওয়া যাবে না। ইতিমধ্যে আওয়ামী লীগকে ব্যান করা আছে, আওয়ামী লীগকে বাইরে রেখে ভোট করা একটা কঠিন কাজ। তারা ভোটে বাধা দেবে, তারা ভোটে পদে পদে বাধা দেবে, দেওয়া শুরু করেছে। ট্রাফালগার স্কোয়ারে বিশাল মিছিল করলো, ভাঙ্গায় সরকার ছিল না 4 দিন, টোটালি কোনো সরকার ছিল না, টিউনো অফিস বা অন্য অন্য জায়গায়। নবনীতা তার একটা বক্তব্যে বলেছে যে যে পুলিশ পালিয়েছে মসজিদে, তাহলে ভোটের সময় কি পোলিং সেন্টার গুলো দিতে হবে মসজিদের ভিতরে? পালানোর জায়গা কোথায় হবে? তো সরকার ঝুঁকি বাড়াবে না ঝুঁকি কমাবে? সরকারের ঝুঁকি কমাতে হবে, সর্বনিম্ন পর্যায়ে ঝুঁকি আনতে হবে। তো আমাদের ব্যান করবে এই ধরনের কোনো চিন্তা করে কোনো কৌশল করার প্রয়োজনীয়তা আমরা দেখছি না। আমরা ব্যান করার মতো কোনো কাজ করিনি, হুম। কোনো লিগাল কোনো গ্রাউন্ড নেই আমাদেরকে ব্যান করার। জি। আপনার কি মনে হয় মানে লিগ্যাল গ্রাউন্ড নাই, তারপরেও তো আন্দোলনটা চলছে, বেশ রাস্তায় গেছে অনেকগুলো দল, ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো আছে, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামী দল, 7টির মতো ইসলামী দল, এবং সাথে সাথে আরো এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তারাও সমর্থন দিচ্ছে এই দাবিতে। নিষিদ্ধ হবার সম্ভাবনা আসলে কতটা, যদি বলি কত শতাংশ দেখেন আপনি নিষিদ্ধ হবার সম্ভাবনা, না দেখুন, হবার কত ব্যাপারটা শতাংশ? অনেকাংশে জি। অনেকাংশে বিএনপির উপর নির্ভর করবে। বিএনপি যদি এখানে সুস্পষ্টভাবে হুঙ্কার দেয়, ইনক্লুসিভ ইলেকশন আমরা চাই, আর কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, যেটা তারা বলেছে, তারা যদি ওই কথা পালন করে, তাহলে তো বাকিদের কথায় জাতীয় পার্টি ব্যান হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তবে বিএনপি যদি কোনো কারণে সফট হয়ে যায়, চুপ হয়ে যায়, তখন অন্যরা এটা করতে পারে। এটা সকলের জন্য সুইসাইডাল হবে। এরকম কিছু ঘটলে দেশ, গণতন্ত্র, রাজনৈতিক দলগুলো একসাথে ডুবে যাবে। সময়ের ব্যাপার মাত্র। রাজনীতির অঙ্ক তাই বলে। এরশাদকে যখন 2006 সালে
তার নমিনেশন বাতিল করা হলো, 111 চলে আসলো। তো জাতীয় পার্টিকে যখনই অপদস্থ করা হয়েছে তখনই দেখা গেছে একটা পট পরিবর্তন হয়ে গেছে। তো আমরা মনে করি ডেফিনেটলি এই ধরনের কোনো দাবি আর রাজনৈতিক দলগুলো করবে না। প্রত্যেকের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত। জামাত যখন ব্যান করা হয়েছিল তখন তো আমরা স্পষ্ট এটা প্রতিবাদ করেছিলাম। হুম। জামাতের ব্যান তো আমরা কখনো চাইনি। আজকে জামাত আমাদের ব্যান চাবে কেন? আমি তো এটা কোনো যৌক্তিক কারণ দেখি না। জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি, এদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতার কোনো কারণ নাই। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এটা একটা কারণ হতে পারে। ব্যক্তিগত মানে একটা কারণ দেখছেন আপনি, যাই হোক ব্যক্তিগত শত্রুতা না থাকার পরেও আপনাদের অফিসে বারবার হামলা হচ্ছে আপনি বলছিলেন, এবং সেই হামলার পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আহত হবার ঘটনায় তারা একটি মামলা করছে আপনাদের বিরুদ্ধে। জিএম কাদের প্রধান আসামি, আপনিও আছেন সেই মামলার আসামি করে মামলার আবেদন করা হয়েছে, সেটি আমরা দেখেছি মামলার আবেদন। তারপর আসলে কি, তারপরে কোনো অগ্রগতি হয়েছে? তারপরে আমরা কোনো অগ্রগতি জানি না, সম্পূর্ণ মিথ্যা একটি মামলা। মামলার ড্রাফটটা আমাদের কাছে আসছে, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা একটি স্টেটমেন্ট সেখানে আছে। এবং যা ঘটেছে পুলিশের সামনে ঘটেছে, যা ঘটেছে আর্মির সামনে ঘটেছে, যা ঘটেছে তার সম্পূর্ণ ভিডিও আছে। এরপরও যদি একটা মিথ্যা মামলা দেয়া হয় এবং পুলিশ নেওয়া হয়, পুলিশ কার নির্দেশে সেই মামলা নিচ্ছে, এটা একদিন বিচার হবে। কে এই ইল্লিগাল আদেশটা পুলিশকে দিচ্ছে, যে যে ঘটনাটি পুলিশের সামনে ঘটেছে সেটার বিষয়ে একটি মিথ্যা মামলা নেওয়া হবে, এটি তো ন্যায় বিচারের চরম মিসক্যারেজ অফ জাস্টিস হবে। আপনারা কি কোনো মামলা করেছেন আপনাদের অফিসে হামলার জন্য? আমরা কোনো মামলা করিনি। আমরা একটা মামলা পুলিশকে দিয়েছিলাম, পুলিশ সেই মামলাটা নেয়নি। আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে, আগুনের এভিডেন্স আছে, তারপরও আমাদের মামলা নেয়নি। হুম। সেখানে যদি এর কাউন্টার একটি ফলস মামলা নেয়, এটা তো কিন্তু আমরা মনে করি। আপনাদের মামলা না নেয়ার কারণ কি দেখালো? মানে কদিন আগে আসিফ নজরুল স্যার বললেন না, আইন উপদেষ্টা, তিনি তো বলছেন বারবার যে কেউ মামলা করতে গেলে মামলা না নেয়ার কোনো এখতিয়ার নাই। মানে এত যে মামলা হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, সেই প্রশ্নটি যখন করা হয়েছিল তখন কিন্তু তিনি এই কথা বলেছিলেন যে কেউ যদি ব্যক্তি মামলা করে, মামলা না নেয়ার এখতিয়ার নাই। তাহলে আপনাদের মামলাটি কোন গ্রাউন্ডে নেওয়া হলো না? দেখুন, অনেক ক্ষেত্রে ব্যক্তি মামলার কথা আমি বলিনি, এটা মব ক্রিয়েট করা হয়। অনেকগুলো মামলায় বিএনপি করেছে, লোকজন নিয়ে থানায় যখন যায় তখন থানার ওসি সাহেব মামলা নেওয়া ছাড়া কিছু উপায় থাকে না। অনেক ক্ষেত্রে অনেক ওসি মামলা ডিনাই করেছে, পরে কোর্টে গিয়ে মামলা করেছে, কোর্টেও মব সৃষ্টি করেছে। আমরা কোনো মব সৃষ্টি করি নাই, আমরা কোনো সাংবাদিক নিয়ে যাইনি। ওই গণ অধিকার পরিষদ সাংবাদিক নিয়ে গিয়ে মামলা করার চেষ্টা করেছে। এটা তো আসলে কোনো ড্রামা না যে সাংবাদিক নিয়ে আপনি মামলা করতে যাচ্ছেন, দেখাচ্ছেন। তো আমার মনে হয় এগুলো তো রাজনীতিতে অপকৌশল। তো সকল সাংবাদিক নিয়ে দলের মামলা করতে গেলে অপকৌশল। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। এটা একটা পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করা, যে আপনি যদি ন্যায়সঙ্গতের কারণে মামলা না নেন, আপনার বিরুদ্ধে সাংবাদিক রিপোর্ট করে দেবে, আমরা এখনই প্রেস কনফারেন্স করে বলবো মামলা নিচ্ছে না। এটা এক ধরনের মব, কমপ্লিট মব। তো সেই মব তো আসলে পুলিশকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এই ধরনের ঘটনার রাজনীতির জন্য অশনি সংকেত। এই ধরনের ঘটনা যত কম ঘটবে দেশ তত বাঁচবে। যারা দেশকে বাঁচাতে চাচ্ছে তারা এই ধরনের ঘটনা ঘটাবে না, যারা দেশকে ডুবাতে চাচ্ছে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা দেশকে বাঁচাতে চাই, আমরা এই ধরনের ঘটনা চাই না। জি, সেই 29শে আগস্টের ঘটনা, যেদিন এই হামলা মারামারির ঘটনা ঘটলো, সেই ঘটনায় নুরুল ইসলাম, নুরুল হক নুরু, তিনি বেশ ব্যাপক আহত হলেন, তাকে প্রহার করা হলো, সেটাও ক্যামেরার সামনে আমরা দেখেছি, যৌথ বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর প্রহারে। তারপর তাকে এভাবে আহত করার ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হবে। সেদিনই বললেন প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পরে 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখে একটি তদন্ত কমিটি গঠন করা হলো, বিচার বিভাগীয় তদন্ত কমিটি, 1 সদস্য বিশিষ্ট। এবং তাদের সেই কমিটির আসলে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবার কথা ছিল, সেই 15 দিন শেষ হয়ে গেছে। 2 তারিখ থেকে আজকে 18 তারিখে কথা বলছি আমরা। এসেছে জানেন তদন্ত প্রতিবেদন? 15 দিনের মধ্যে দেওয়ার কথা, 15 দিন আমি শেষ। যতটুকু জানি সেখানে 15 দিন না 1 মাস সময় দেওয়া হয়েছে খুব সম্ভবত, যদিও আমি শিওর না। সেখানে আমি দেখেছি যেটা, ওখানে টার্মসটা খুব আপত্তিকর। নুরুল হক নুরুকে কারা মেরেছে এটার জন্য টার্মস দেওয়া হয়েছে, পুরো সার্বিক ঘটনার জন্য কোনো তদন্ত করা হয়নি। এর আগে কি ঘটলো, পরে কি ঘটলো, আর্মিকে কারা মারলো, পুলিশকে কারা মারলো, আমাদেরকে কারা ইট মারলো, কারা আগুন নিয়ে আসলো। এবং এই ঘটনার পরে 2 দিন পরে কিন্তু আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে একবার, আবার 3 দিন 4 দিন পরে আবার আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ সেদিনও যদি পুলিশ না আটকাতো, সেনাবাহিনী না আটকাতো, তাহলে আমাদের অফিসে আগুন দেওয়া হতো এবং ভিতরে অনেক নারী ছিল, আমরা ছিলাম, আমাদের চেয়ারম্যান স্যার ছিল, তার ওয়াইফ ছিল, নারী নেত্রীরা ছিল, অনেকে পুড়ে মারা যেতে পারতেন। সেই ঘটনাটা তদন্তটাকে ন্যারো করে দেওয়া হয়েছে।
আমি মনে করি ওটার টার্মসটা অনেক বড় করা উচিত। তা না হলে আসলে একটা ন্যারো ইনকোয়ারি হতে পারে। এবং এ বিষয়ে তো সেনাবাহিনীও তার একটা আইএসপি এর একটা বিবৃতি দিয়েছে। আইএসপি এর বিবৃতিটার সাথে তো তদন্তের ইয়েটা ঠিক সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আমি 2 সেপ্টেম্বর তো যুগান্তরের খবর পড়ছিলাম, আসলে 1 মাস না 15 দিনের সেই কনফিউশনটা বোঝার জন্য আহ, আসিফ নজরুলকে তিনি বলছেন, মানে আসিফ নজরুল বলেন, আমি একটু পড়ি, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে 1 সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে, আগামীকালের মধ্যে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে, 15 দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ সম্পন্ন করবে। আহ, তবে আমি গেজেটে মনে হয় 30 দিন দেখেছি, যাক এটা পরে আমরা গেজেটটা আমি দেখেছিলাম, ওখানে আচ্ছা আচ্ছা, 30 দিন গেজেটে ছিল। তাহলে প্রথমে 15 দিন বলা হলে পরে হয়তো বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে সেটাই তদন্ত কমিটি আসলে ঠিক তদন্ত প্রতিবেদন দিচ্ছে কিনা। এর আগে অনেক তদন্ত, এটাও একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, যদিও এই ঠিক এই প্রাসঙ্গিক না, তারপরেও প্রশ্ন করতে চাই যে আপনারাও সংসদে ছিলেন, সরকারের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তো কোনো তদন্ত কমিটির সাথে কখনো কাজ করেছেন, কোনো তদন্ত কমিটি? কারণ তদন্ত কমিটিগুলোর তদন্ত প্রতিবেদন খুব যে পাওয়া যায়, মানে ঘটনা যত আলোচিত হয় প্রতিবেদন ততটা আলোচিতভাবে আসে না বা পাওয়াও যায় না। একটা ঘটনা তো খুবই মনে পড়ে, প্রায় কথায় কথায় আসে, যে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশের বাইরে গেলেন চিকিৎসা নেওয়ার জন্য, তখন পালিয়ে গেছেন তিনি, এরকম একটা হাই উঠলো। তখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন এটি নিয়ে তদন্ত কমিটি গঠিত হচ্ছে, 3 সদস্য বিশিষ্ট 3 জন উপদেষ্টাকে নিয়ে তদন্ত কমিটি হলো, আরো অনেক কিছু হলো। তারপরে সেই উনি আবার ফিরেও আসলেন, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আর কোনোদিন এলো না, অল্প দিনের মধ্যে প্রতিবেদন দেবার কথা ছিল। একটু বলবেন এই তদন্ত কমিটিগুলো কি করে, আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, আমাদের ওখানে তো আমার মনে আছে, আমি যখন ছাত্র ছিলাম, ঢাকা ভার্সিটিতে কিছুদিন পড়েছিলাম, তখন হলের মধ্যে গিয়ে পুলিশরা মেয়েদেরকে র্যাভেজ করেছিল একবার। হুম। সেটার বিরুদ্ধে আনারুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটা ম্যাসিভ আন্দোলন হয়, ভিসি পদত্যাগ করেন, একজন বিচারপতির অধীনে একটি প্রাথমিক তদন্ত করা হয়, জয়নাল আবেদিন সাহেব। সকলে এটা নিয়ে হাসাহাসি করেছিল, কারণ জয়নাল আবেদিন ঠিক ফেয়ার রিপোর্ট দিবেন এটা কেউ বিশ্বাস করেনি। পরে জাস্টিস সুলতানকে দিয়ে একটা রিপোর্ট করা হয়, সেখানে মেয়েরা বলে রেপ ছাড়া আমাদেরকে সবকিছু করেছে। ওই রিপোর্টটা তখন সত্য নিষ্ঠ রিপোর্ট হিসেবে আসে। এর বাইরে তদন্ত কমিটির পক্ষে আসলে ওই জায়গায় গিয়ে জনে জনে কথা বলা, ভিডিওগুলো দেখা, দেখে সঠিক রিপোর্ট দেওয়া খুব কঠিন। জুলাই আগস্টের সময় লাস্টে একটা তদন্ত কমিটি করা হলো আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে, উনি রিপোর্ট দেওয়ার আগে সরকারই চলে গেল। তো এটা তো এত সহজ ব্যাপার না আসলে। তো আমার মনে হয় এই বিষয়টি, ভিডিওগুলো আছে, কে আগে প্রভোগ করেছে, কাকে সরে যেতে বলা হয়েছে, সরে গেছে কিনা, কে পুলিশের গায়ে হাত দিয়েছে, কে সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে, সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার পর সেনাবাহিনী কি করবে, পুলিশের গায়ে হাত দেওয়ার পর পুলিশ কি করবে। আগুন নিয়ে একটা বাড়িতে আগুন দিতে যাচ্ছেন 50 জন মব, সেখানে পুলিশ সেনাবাহিনী কি করবে? আগুনের হাত থেকে মানুষকে বাঁচাবে না লাঠি চার্জ করবে? এই জায়গাতে অবশ্যই সুচিন্তিত মতামত, অবজেক্টিভ অপিনিয়ন দিতে হবে। না, আমরা দেখেছি আগুনের হাত থেকে বাঁচানোর পরে একদম তাদের কার্যালয়ের সামনে গিয়ে তাদেরকে মারা হয়েছে, বাথরুম থেকে বের করে এনে মারা হয়েছে, মানে এরকম ঘটনা ঘটেছে। সেটি নিশ্চয়ই আগুনের হাত থেকে বাঁচানোর জন্য না। এরকম অভিযোগ এসেছে। সেটা এবং ক্যামেরাতেই দেখা অনেকক্ষণ গেছে, ওখানে, সেটা অভিযোগ না, আপনি ক্যামেরার কথা বলছেন, আমরা তো দেখেছি ক্যামেরাতে, ভিডিওতে। এখানে হ্যাঁ, কিন্তু তার আগে অনেকক্ষণ তারা ওখানে বসেছিল, অনেকক্ষণ পুলিশ তাদেরকে বুঝিয়েছে, অনেকক্ষণ তাদেরকে আর্মি বুঝিয়েছে, অনেকক্ষণ বোঝানোর পরে একটা পর্যায়ে গিয়ে ঘটনাগুলো ঘটেছে। এর আগে বড় বড় ইট মেরে পুলিশ আহত হয়েছে, 5 জন পুলিশ এবং সেনা সদস্য আহত হয়েছে, 5 জন। তাদের মধ্যে কেউ ইটের আঘাতে মারাও যেতে পারতো, বিশাল বিশাল ইট। আমাদেরকেও মেরেছে অনেকগুলো, আমাদেরও 30 জন আহত হয়েছে ওই দিন, 4-5 জন সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে। এরপরে লাঠিচার্জের ঘটনাটা আসছে। তো আমরা মনে করি অবশ্যই রাজনৈতিক নেতাকে সসম্মান করা উচিত। কেন একজন রাজনৈতিক নেতা তার দলবল নিয়ে আরেকটা অফিসে আগুন দিতে যাবে? কেন? এই ফান্ডামেন্টাল জুডিশিয়াল এই রাজনৈতিক শিষ্টাচার না থাকলে রাজনীতি করা উচিত না। কেন ব্যান চাবে না একটা দলে? এটা তো কোনো রাজনীতি হতে পারে না। তো এটা একটা অপরাজনীতি, এটা যেন বন্ধ হয়, সেদিকে আমাদের সকলের নজর রাখতে হবে। পাশাপাশি নুরুল হক টুলু আমাদের খুব প্রিয় ব্যক্তি, সাহসী মানুষ, তার জন্য আমরা দোয়া করি, সে সুস্থ হয়ে উঠুক, পরিপূর্ণ সুস্থ হয়ে উঠুক, এই কামনা করি। জি। এই যে আমরা দেখছি আপনাদের নিষিদ্ধের দাবি সহ আরো কয়েকটি দাবি, 5টি দাবি নিয়ে জামাত এখন রাস্তায় নামছে, আন্দোলনে নেমেছে, পিআর এর দাবি সহ কয়েকটি দাবি আছে। তো এই ঐক্যমতের টেবিল থেকে, আলোচনার টেবিল থেকে যে রাস্তায় নামা, এবং আমরা দেখেছি অতীতে তারা আসলে অনেক বড় জনসমাবেশ করতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অনেক লোক সমাগম হয় তাদের সমাবেশে। সম্প্রতি জাকসু নির্বাচনে তাদের একটা শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের যে অবস্থান, সেখান থেকে তারা এখন রাস্তায়ও নামছে, আলোচনা টেবিলও আছে। কেমন চাপ আসলে প্রয়োগ তারা করতে পারবে, এই চাপের প্রভাব কি, এই চাপটা ঠিক কার কার উপর পড়বে, বিএনপির উপর কত পড়বে, সরকারের উপর কেমন চাপ পড়বে, কি মনে হয়?
ডাকসু এবং ডাকসু নির্বাচনের পরে জামাত অসম্ভব কনফিডেন্ট, এবং অনেক টক শোতে তারা বিএনপি নেতাকে ধমক দিচ্ছে, ঝগড়া করছে, টেবিল চাপড়াচ্ছে, আঙ্গুল দেখাচ্ছে। এগুলো আগে ছিল না, এই ভোটের পরে হয়ে গেল। এবং তার সাথে যুক্ত হলো জাতীয় পার্টিকে ব্যান করার এই দাবি, পিআর দাবিটাও জোরদার হলো। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোটটা না করা। আর একটা জিনিস যোগ হয়েছে, বিশেষ সাংবিধানিক আদেশে সংবিধানের সংস্কারগুলো করে ফেলা। এটা কিভাবে আসলো আমি জানি না, এবং আলী রিয়াজ সাহেবও ওইদিকে ইঙ্গিত দিচ্ছেন। বিশেষ সাংবিধানিক অর্ডার সিও, এটা দিয়ে তারা সংবিধানের অ্যামেন্ডমেন্ট গুলো আনতে চাচ্ছেন। সংবিধানের অ্যামেন্ডমেন্ট আপনি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স দিয়েও আনতে পারবেন না। অর্ডিন্যান্সের ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে সংবিধানে কোনো সংযোজন বিয়োজন করা যাবে না, কোনো বিয়োজন করা যাবে না, পরিবর্তন করা যাবে না। সেখানে আপনি একটা প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার আনবেন। প্রেসিডেন্সিয়াল অর্ডার তখনই হয় যখন সংবিধান সাসপেন্ডেড থাকে, অথবা যখন গণপরিষদ থাকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকে। পাকিস্তান সৃষ্টির পরে আমাদের অনেক প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল, 1951-52, কারণ তখন সংবিধান ছিল না। আবার 1972-ও একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার অনেকগুলো আছে, যেমন আমাদের আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, এটা কিন্তু পিপলস অর্ডার, কারণ তখন গণপরিষদ ছিল, যে কারণে পিপলস অর্ডার দেওয়া হয়েছে। এখন তো সংবিধান আছে, ইট ইজ নট সাসপেন্ডেড। সংবিধান যদি সাসপেন্ডেড না থাকে, তাহলে সংবিধানের পরিবর্তনটা আপনাকে সংবিধান মাফিক করতে হবে। সংবিধানে বলা আছে সংবিধান কিভাবে পরিবর্তন হবে, সংসদে হবে। সংসদ ছাড়া আপনি কোনোভাবেই সেখানে কোনো সংবিধান সংশোধন করতে পারবেন না। গণভোটের কথা বলা হচ্ছে, সংবিধানে গণভোট নাই। আপনি সংবিধানে হাত রেখে শপথ নিয়ে এখন সংবিধান সংশোধন করবেন, সংবিধান ভঙ্গ করে। আপনি গণভোট আনবেন সংবিধান ভঙ্গ করে। এটা ভোটের পরে সংসদের প্রথম অধিবেশনে এই আদেশগুলো এনে সেখানে অ্যামেন্ডমেন্ট করা যেত, এটাই হতো যৌক্তিক। কিন্তু এক্ষেত্রে বিএনপিকে বিশ্বাস করছে না কেউ কাউকে। সেক্ষেত্রে অল দল একটা সেটেলমেন্ট করতে পারে যে যে দলই ক্ষমতায় আসবে সংসদের প্রথম অধিবেশনে এই বিলগুলো আসবে এবং এটা পাশ করা হবে, এবং গণভোট সহ। তো তাছাড়া তো আমি মনে করি যেটা হচ্ছে, জামাত বা এনসিপি যা চাচ্ছে বা অন্য ছোট দলগুলো যা চাচ্ছে তাই চাপিয়ে দেওয়া হচ্ছে। ঐক্যমত কমিশন রিপ্লেস হচ্ছে জামাত দ্বারা কিন্তু বা আপনি যে এনসিপি গ্রাউন্ড দ্বারা। গুলো বললেন যে যেই যেই কারণে এটি আইনগতভাবে হবে হওয়া উচিত না বা হওয়ার কথা না, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি দেখিয়ে অনেক কিছুই তো জায়েজ হয়ে গেল। এই অন্তর্বর্তী সরকার এগুলো তো এভাবে হওয়ার কথা না যেভাবে হয়েছে, কিন্তু হয়ে তো গেল ডক্ট্রিন অফ নেসেসিটির দোহাই দিয়ে বা সেটার কারণে না, বলবো আমি। সে- তো সেটা তো নেসেসারি ছিল। এটা কি নেসেসারি? এটা কি একটা গভর্নমেন্ট ছাড়া সেটাও দেশ তো চলবে না, একটা সরকার সুপ্রিম কোর্ট পালিয়ে বলে যাচ্ছে। দিতে পারে হ্যাঁ এটাও নেসেসারি, তখন তো বলে দিয়েছিল। হ্যাঁ, না, সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে হ্যাঁ শপথ নিতে পারে, যেহেতু গভর্নমেন্ট নাই, একটা গভর্নমেন্ট পালিয়ে গেছে, এখন আরেকটা গভর্নমেন্ট আসবে, তাহলে সংসদ ডিসলভ করতে হবে এবং শপথ নিতে হবে। এই শপথ নেওয়াটা সুপ্রিম কোর্ট নেসেসারি ফিল করে বলেছে নেসেসারি। এখন আপনার যে অ্যামেন্ডমেন্ট গুলোর কথা আমরা বলছি, এটা কি এই মুহূর্তে নেসেসারি? এগুলো তো ডেফিনেটলি পরবর্তী সরকার করতে পারে। আর 106 কোনো পার্লামেন্ট না, 106 কোনো অ্যাডভাইজারি অপিনিয়ন, এটা বাইন্ডিং না। অ্যাডভাইজারি অপিনিয়ন অন ইন্টারপ্রিটেশন অফ ল ফর পাবলিক ইম্পর্টেন্স। তো এখানে তো আমি মনে করি এটা ল নাই, যেখানে হোয়াট দেয়ার ইজ এ ভ্যাকুয়াম অফ ল, সেটা 106 দিয়ে আপনি ভ্যাকুয়াম পূরণ করতে পারবেন না। আরেকটা কথা আপনাকে বলি, স্বভাবতই আওয়ামী লীগের অ্যামেন্ডমেন্ট গুলো চাচ্ছে না এখন এই মুহূর্তে, বিএনপি চাচ্ছে না, জাতীয় পার্টি চাচ্ছে না। কারা চাচ্ছে? কত পার্সেন্ট লোকের দল তারা? মেজর 3টা দল চাচ্ছে না, মেজর একটা দল চাচ্ছে, ছোট দলগুলো চাচ্ছে। তাহলে মেজর ওই ছোট দলের কথাই শুনে ঐক্যমত কমিশন বলছে যে সিও দিয়ে আমরা এগুলো করতে পারবো। অর্থাৎ জলটাকে ঘোলা করা হবে, পানিটাকে ঘোলা করা হবে অসাংবিধানিক ভাবে, এবং এর ফলে যে অনৈক্যর সৃষ্টি হবে সেটা যে কোথায় যাবে আল্লাহ জানে। তবে পার্লামেন্ট ভোটের সাথে একটা হ্যানা ভোট হতে পারে, যে এই সংবিধানের অ্যামেন্ডমেন্ট গুলো আপনারা চান কিনা। যদি সেখানে হ্যাঁ পাশ করে, তখন একটা কম্পালশন আসবে পরের গভর্নমেন্টের ওপর এগুলোকে ইমপ্লিমেন্ট করার। হ্যাঁ না যদিও ভোটটা কিভাবে সংবিধানে হবে, একটা এটার হ্যাঁ ভোট প্রক্রিয়াটা থাকে। কেমন হতে পারে? এটা আমাদের 91 সালে হয়েছিল। 91 সালে যখন বিএনপি আসলো, তখন তারা সংসদীয় গভর্নমেন্ট হবে নাকি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হবে, সেটার একটা হ্যানা ভোট হয়েছিল, যে আপনি কি ধরনের সংবিধান মানে সরকার চাচ্ছেন। তো সেটা তখন হতে পারে যে আমরা যখন ব্যালট দেব, সেই ব্যালটের সাথে একটা হ্যানা ভোট থাকবে যে এই সংবিধানের অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, আপনি কি এর পক্ষে
নাকি বিপক্ষে, ওইটার সাথে একটা আলাদা ব্যালট থাকবে, ওটা তখন ঘোরানোর সময় আলাদা করে দেবে। জি। তবে এখানে যে প্রবলেমটা হচ্ছে, এই মুহূর্তে তো হ্যাঁ না ভোট আমাদের সংবিধানে নাই, অ্যাজ অফ টুডে। আচ্ছা, তার মানে এখানেও তাহলে করে ফেললে সেটাও আবার অসাংবিধানিক হয়ে যাবে। ওটা পরবর্তীতে রেট্রোস্পেক্টিভ অপারেশন দিতে হবে, কিন্তু সংবিধানে রেট্রোস্পেক্টিভলি নাই এটাকে মানে অ্যাপ্রুভ করা যাবে করতে না হবে। এমনটাও তো বলা নাই, তাই না, যে এরকম কোনো ভোট করা না, যাবে না। গণভোটের মতো বিষয় বা এই ধরনের বিষয় সংবিধানে না থাকলে করা খুব মুশকিল, বা পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করা যাবে, এর একটা নজির আছে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন ছিলেন, তখন উনি যখন 91 সালে ক্যাটের গভর্নমেন্টের হেড হলেন, উনি বলেন আমি এক শর্তে হব যদি আমাকে আবার চিফ জাস্টিস করা হয়। হুম। তো উনি কিন্তু বিএনপি আসার 7 মাস পরে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, যে শাহাবুদ্দিন সাহেব যিনি চিফ জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস থেকে উনি ক্যাপ্টেন গভর্নমেন্টের হেড হলেন, হেড থেকে আবার চিফ জাস্টিস হবেন। উনি কিন্তু রিজাইন দিয়ে ক্যাপ্টেন গভর্নমেন্টের হেড হয়েছিলেন, তখন সেখান থেকে আবার চলে গেলেন উনি চিফ জাস্টিস, কিন্তু ওনার জন্য একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। তো সেই নজিরটা আছে, যে এই ধরনের রেট্রোস্পেক্টিভ ভূতপাক্ষিক ভাবে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। জি। আহ, একটু আসি যে এম, অনেক রকম আতাতের কথা শোনা যাচ্ছে। একে তো আপনাদের উপরে সেই বিষয়টা আছেই, আপনারা স্বৈরাচারের দোসর, আপনাদের সাথে এইটা একটা খুবই আলোচিত টার্ম হয়ে গেছে, জাপার উপর ভর করেছেন আপা, জাপার উপর ভর করে আপা ফিরতে চান। তো আপনাদের সাথে একটা আতাতের অভিযোগ আছে। এখন আবার জামাত অভিযোগ করে বিএনপির সাথে আওয়ামী লীগের আতাত, আর বিএনপি অভিযোগ করে জামাতের সাথে আওয়ামী লীগের আতাত, মানে আওয়ামী লীগের আতাতের সবগুলো দলের সাথেই কম বেশি অভিযোগ উঠছে। আসলে কি কোনো আতাত তলে তলে কোথাও কারোর সাথে হচ্ছে? মানে একটা, যে দলটিকে এরা ব্যান করেছে সেই দলটিকে নিয়ে তারা আলোচনা করছে। তো যে দলটিকে নিয়ে আপনি আলোচনা করবেন এত বেশি, সেই দলকে আপনি ব্যান করে নিশ্চিহ্ন করতে পারলেন না। যদি নিশ্চিহ্ন করতে না পারেন, তাহলে ব্যান কিভাবে করবেন, কিভাবে সেই ব্যানটা টেকসই হবে, এটা ইয়েট টু সি। আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে নেতৃবৃন্দের বিরুদ্ধে, কিন্তু দল আওয়ামী লীগকে ব্যান করে একটা রাজনৈতিক সলিউশন অত্যন্ত কঠিন। আমি মনে করি যে পরিমাণ মামলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়েছে, তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ চিহ্নিত অপরাধী বা চিহ্নিত যারা প্যাট্রন ছিল অপরাধগুলোর, তারা ইতিমধ্যে ভোটের মাঠ থেকে আউট হয়ে গেছে। দল হিসেবে এখন আওয়ামী লীগকে অলটুগেদার দূরে রাখা অনেকগুলো কমপ্লিকেশন সামনে নিয়ে আসবে, যে কমপ্লিকেশনসটা হ্যান্ডেল করার মতো প্রশাসনিক কাঠামো এখন বাংলাদেশে নাই। এক আওয়ামী লীগকে ঠেকাতেই তো ভোট নষ্ট হয়ে যাবে ভোটের সময়। ভোটের বাকি কাজগুলো প্রশাসন কিভাবে করবে, বাকি কাজগুলো পুলিশ কিভাবে করবে, এবং যখন দেখা যাবে যে পুলিশ প্রশাসন আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে পারছে না, তখন স্বাভাবিকভাবে সেখানে জামাত এগিয়ে আসবে। তো দেখা যাবে জামাতের সাথে ইভেনচুয়ালি জামাত ভার্সেস আওয়ামী লীগ একটা যুদ্ধ হয়ে যেতে পারে। তো সেটা তো অ্যাভয়েড করতে হবে যে কোনো মূল্যে। যেন সেটা না হয়, একটা ইনক্লুসিভ ভোটের মাধ্যমে যদি সমাধান হয়, সেটাই করতে হবে। কিন্তু এই যে মানে অনেক কিছু হতে পারে, অনেক পূর্বাভাসের কথা বলছেন বা সবাই বলছে। একটা বিষয় আমরা দেখলাম এই ডাকসু জ্যাকসু নির্বাচনের ক্ষেত্রে কৌশলগত দিক থেকে জামাত এগিয়ে আছে। তারা অনেক আগে থেকে পরিকল্পনা করেছে, তাদের প্যানেল রেডি করা ছিল, তাদের প্রস্তুতি ছিল, যেখানে আসলে ছাত্র দলের প্যানেলের প্রস্তুতির জায়গার অভাব দেখা হচ্ছে, এবং এটি একটা কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ছাত্র দলের হারের পেছনে। এখনো কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের 300 আসনে প্রার্থী রেডি আছে। জামাত সেই প্রস্তুতিও আছে, আবার অন্যদিকে পিআর পদ্ধতি দাবি আদায়ও তারা আছে। বিএনপি বা অন্য কারো কোনো দলের এরকম প্রার্থী প্রস্তুত নাই। তাহলে কৌশলগত দিক থেকে আহ, অন্য দলগুলো, বিএনপির কথাও এমনকি বলছি, যে তারা পিছিয়ে যাচ্ছে কিনা, জামাত এগিয়ে আছে কিনা, ডাকসু না, যেটা আসলে ধারণা করা হচ্ছে যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে, আসলে সেই ধারণাটাকে এখন নড়িয়ে দেওয়া হয়েছে কিনা। নড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা একসেপ্ট করতে হবে, ডাকসু এবং ডাকসুর নির্বাচন একটা টার্নিং পয়েন্ট, একটা ওয়েক আপ কল, একটা হুইসেল। ট্রেডিশনাল পলিটিক্সে একটা চিট ধরে গেছে, বিএনপির কনফিডেন্সের চিট ধরে গেছে, আমাদের হিসাব নিকাশ উল্টো পাল্টা করে দিয়েছে। হুম। জামাত ফুল টাইম রাজনীতি করে, জামাত একদম নেটওয়ার্কের রাজনীতি করে, তাদের দলীয় নেতাকর্মীর প্রতি প্রচন্ড টেক কেয়ার করে। তাদের টেক কেয়ার গুলো দেখে অন্যরাও উদ্বুদ্ধ হয়, এবং তারা টার্গেট দিয়ে দেয় তুমি এতগুলো ভোট নিয়ে আসবে, তুমি এতজনকে মোটিভেট করবে। ফুল টাইম জব শিবিরের ক্ষেত্রে বা জামাতে, এবং মেধাবী ছেলেপেলেও সেখানে আছে। শিক্ষা প্রতিষ্ঠানে তারা যখন একচ্ছত্র করে ফেলেছে, কনস্টিটিউয়েন্সি গুলোর শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের প্রভাব দেখা যাবে। 300 কনস্টিটিউয়েন্সির মেইন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানেও দেখা যাবে জামাত ইতিমধ্যে অনেক প্রভাবিত হয়ে গেছে। তারপরেও এদেশের মানুষ, সাধারণ মানুষের একটা অংশ সাধারণত জামাত কখনো ফ্লোটিং ভোট পায় না।
সাধারণত জামাত তার ফিক্সড ক্যাডার ভোটটাই পায়। আহ, এবারের ভোটে তার থেকে বেশি কিছু ভোট পেতে পারে, তবে এর বাইরেও বিপুল ভোট আছে। আর একটা ফ্যাক্টর বা কয়েকটা ফ্যাক্টর ডাকসু ভোটে রিলেভেন্ট ছিল। এখানে ছাত্রত্বটা কে, ছাত্রত্ব নেতৃত্ব কারা, কিন্তু ন্যাশনাল ভোটে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। অনেকগুলো ফ্যাক্টর, এখানে নারী ভোটাররা কি ভাবছে, যদিও নারী ভোটাররা ডাকসুতে প্রচুর ভোট দিয়েছে শিবিরের প্রার্থীকে। সেই সব মিলিয়ে জটিল ইকুয়েশন। তবে ওই যে বললাম, এখনো 59% জরিপে আসতেছে আনডিসাইডেড। সেই আনডিসাইডেড ভোটটা জামাত পাওয়ার সম্ভাবনা কিছুটা কম। যদিও জামাতের অনেক পজিটিভ ভোটের ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা হচ্ছে তারা কখনো ক্ষমতায়, সরকার গঠন করেনি, তারা একটা চান্স চাবে। তারা ভোটে কর্মীগুলো খুব ডেডিকেটেডলি কাজ করবে। চাঁদাবাজির বৃহৎ অভিযোগ জামাতের বিরুদ্ধে নাই। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের কারণে বিএনপির পারসেপশনটা নষ্ট হয়ে যাচ্ছে। দলীয় কোন্দল জামাতের মধ্যে নাই আপাত দৃষ্টিতে। এই ফ্যাক্টরগুলো জামাতকে শক্তিশালী করেছে, কোনো সন্দেহ নাই। তবে এর বাইরেও আরো অনেক ফ্যাক্টর আছে হুম, যেটা জামাত বিরোধী শক্তিকেও শক্তিশালী করবে। জি, অনেকগুলো ফ্যাক্টরের কথা বলছিলেন। আতাদের কথা জিজ্ঞাসা করছিলাম আমি, এবার একটু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা বলি। সেটাও আসলে সবাই এখন বলছেন, বিএনপি তো অনেক আগে থেকেই বলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। আহ, আমরা দেখলাম এটি এখন সরকারের মধ্যে থেকেও বলা হচ্ছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, এবং সেটি করার কোনো সুযোগ নাই, এরকম বার্তাও দেওয়া হচ্ছে। বানচালের ষড়যন্ত্র আসলে কেউ করছে কি, কেন করছে, কারা করছে বলে মনে হয়? বর্তমান সরকার এবং ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বারবার বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে, তা জিজ্ঞেস না করলেও বলছে। হুম। এই বারবার বলাটাই সন্দেহজনক। এই যখন তাকে জিজ্ঞেস করছে, তিনি তো একবার বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তো আমি মনে করি সরকার নিজেও কতটা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে প্রস্তুত, আই ডাউট। ইলেকশন করার জন্য পুলিশ প্রশাসন জনগণ রাজনৈতিক দলগুলোকে যেভাবে এক করতে হয়, আমরা সরকারের মধ্যে সেরকম নজির দেখিনি। একটা ছোট উদাহরণ দিই। ডক্টর ইউনূস স্যার 4জন রাজনৈতিক প্রতিনিধিকে নিয়ে ইউএন সামিটে যাচ্ছেন, বিএনপি, এনসিপি, জামাত এবং আরেকটি দল। হুম। উনি 4জনকে কেন পিক করলেন, কোন বেসিসে করলেন? তিনটি দলই তো বিরোধী মনে হয়, দল, বিএনপি, এনসিপি আর সরি জামাত, তিনটি দলই। তিনটি দল, হ্যাঁ, হ্যাঁ। তিনটি দল। তাহলে কোন বেসিসে উনি করলেন? উনি নিরপেক্ষ হলে তো উনি সবগুলো দলের একজন করে প্রতিনিধি নিয়ে যেতেন না, বা কাউকে নিতেন না। তার মানে এখানেও একটা পিক অ্যান্ড চুজ আছে। এখানে নিরপেক্ষতার প্রশ্নে উনি আচ্ছা, এই নিজে পিক এন্ড বলেছেন চুজের আমার কারণ নিয়োগ আপনার কি করতে মনে হবে না। হয়? আমার ব্যক্তিগত অভিমত, সেখানে সামনের নির্বাচনের কোন একটি কাঠামো আলোচনা হবে এবং সেই কাঠামোতে বিএনপিকে কনভিন্স করানোর চেষ্টা করা হবে, এবং ডক্টর ইউনূসের এক্সেলেন্ট ক্যারিশমার কাছে বিএনপি কনভিন্স হয়েও যেতে পারে। তো সেটা আসলে কি কাঠামো আমরা জানি না। বাট আমার মনে হয় সরকার ভোটের জন্য প্রস্তুতি নিতে পারছে না, গুছাতে পারছে না, এবং ভোটের জন্য প্রস্তুত না, উইলিং না। সদিচ্ছা ছিল না, সক্ষমতাও ছিল না। সদিচ্ছা অর্জন করেনি, সক্ষমতাও অর্জন করেনি। তো ভোটটা তো শুধু শুধু হবে না। 45,000 সেন্টারে ভোট হবে, 45,000 সেন্টার। তো এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি করা। দলগুলোর আভ্যন্তরীণ রিফর্মে এই সরকার কোনো কাজ করেনি। তো আমরা তো মনে করি সেই ট্রেডিশনাল দলই চলছে। ভোটিং ব্যবস্থার মধ্যেও যেসব অভিযোগ ছিল সেগুলো আসছে। পাশাপাশি দল ব্যান করে দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টাও চলছে। এর মধ্যে তো নর্মাল একটি কেয়ারটেকার গভর্নমেন্ট ভোট করাও কঠিন হবে। হুম। তাহলে বিএনপিকে কনভিন্স করার একটা প্রচেষ্টা হতে পারে এর মাধ্যমে বলছেন আপনি। এটাও কি একটা হতে পারে। হতে পারে? আচ্ছা, এটাও কি একটা, মানে যেমন সম্প্রতি মাহফুজ আলম উপদেষ্টা, তার উপরে লন্ডনে হামলা, তার আগে নিউ ইয়র্কে হামলা, এরকম যে ঘটনা ঘটছে, সেখানে আসলে তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না। যেমন বিএনপির কেউ গেলে আওয়ামী লীগের লোকজন হুম। বিক্ষোভ করে, কিন্তু সেখানে বিএনপির লোকজন থাকে। আওয়ামী লীগের কেউ গেলে, আগে যখন গিয়েছে, বিএনপির লোকজন থাকে, আওয়ামী লীগের লোকজনও পাল্টা থাকে। যেমন মাহফুজ আলমের পক্ষে কেউ নাই। এখানে নিয়ে যাবার এটাও কি একটা কারণ যে সামনে আসলে বিক্ষোভ করলে পাল্টাপাল্টি তাদের বিভিন্ন দল রাস্তায় থাকবে প্রতিরোধের জন্য? না, এমনটা আমার মনে হয় না। উনি তো ইউএন সামিটে ঢোকার সময় সবাইকে নিয়ে যেতে পারবেন না। তো কোথাও না কোথাও ওনাকে একাই ফেস করতে হবে। এটা দুঃখজনক, বিদেশিরা বাংলাদেশে এভাবে করে বিক্ষোভ করে, দেশের ইমেজ খুব ক্ষুণ্ণ হয়। এটা আগেও হয়েছে, শেখ হাসিনার আমলেও হয়েছে, পরেও হয়েছে। কিন্তু আপনি যখন ব্যান করবেন তখন কি করবেন? এবং পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম নিদর্শন নাই যে একটা ফ্যাসিস্ট সরকার, যারা বলছে, তার পতন হলো, পালিয়ে গেল, আবার বিদেশে তারা এত সরব, তারা এত বড় মিছিল গুলো ট্রাফালগার স্কয়ার, এমন নজির কিন্তু নাই।
যারা ট্রাফালগার স্কয়ারে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলো তাদের অনেকেই কিন্তু আন্দোলনের সময় আওয়ামী লীগের বিপক্ষে মিছিল করেছে। অর্থাৎ শিফটিং হয়ে যাচ্ছে। বর্তমান সরকার সুশাসন দিতে পারছে না, ইনক্লুশন দিতে পারছে না। মানুষ এই সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠছে। বিপ্লব, আন্দোলন, অভ্যুত্থান যেটাই বলেন, সেটা একটা হাই অ্যাসপিরেশন তৈরি করেছিল। সেই হাই অ্যাসপিরেশন যখন সরকার বা রাজনৈতিক দলগুলো মেটাতে পারছে না, এটা জনগণকে একটা কাউন্টার রেভলিউশনের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক নেপালে এই ঘটনাই ঘটেছিল। রাজতন্ত্র বিলোপ করা হলো, কংগ্রেসকে একবার পালিয়ে পালিয়ে গেল কংগ্রেস, আবার আসলো, প্রচন্ড আন্দোলন করলো, মানুষ ইকোনমিক্যালি হিউজ সাফার করলো, দেন একটা নতুন সরকার হলো, সেই সরকারটা দুর্নীতি করে ফেললো। সেই সরকার জনগণের উন্নয়ন করতে পারলো না। অর্থাৎ এত বড় স্যাক্রিফাইস গুলোর পরেও জনগণ যখন দেখলো আমার কোনো উন্নয়ন হচ্ছে না, রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল আছে, দুর্নীতি করছে, তখন কিন্তু রেভলিউশন হয়ে গেল 14 বছরে 17টা গভর্নমেন্ট। তো বাংলাদেশেও কিন্তু এই জুলাই আন্দোলনের যে অ্যাসপিরেশন, সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হওয়ার একটা আশঙ্কা আছে। এবং সেই আশঙ্কা থেকে একটা কাউন্টার রেভলিউশন হওয়ার সম্ভাবনা প্রকট। এবং এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এবং এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখালে তাকে রক্ষা করবে কে? পুলিশ কতটুকু করবে? কারণ পুলিশ তো এর আগে সরকারের পক্ষে রক্ষা করতে গিয়ে পরিণতি দেখেছে, প্রশাসন দেখেছে। এই সরকারের নিজস্ব কোনো বড় রাজনৈতিক দল নাই, জামাত তাকে রক্ষা করার চেষ্টা করতে পারে। আর এছাড়া তো আমার মনে হয় রক্ষা করার মতো আর কোনো রাজনৈতিক শক্তি নাই। তার মানে এই ক্ষোভের বহিঃপ্রকাশ কি নেপালের মতো হতে পারে? কোনো এক সময় হতে পারে, যদি সরকার ইনক্লুশন না করে, সরকার সঠিক সুশাসন না করে এবং দেশটাকে দুর্নীতিমুক্ত না করে। আমরা তো দেখলাম দুর্নীতি কমেনি, সুশাসন হয়নি, বিচার বিভাগের স্বাধীনতা হয়নি, মিডিয়া স্বাধীন না, মিডিয়ার লোকজনকে অ্যারেস্ট করা হচ্ছে, হ্যারাস করা হয়েছে। তাহলে একটি আগের সরকারের যে খারাপ দোষগুলো ছিল, তার অনেকগুলোই তো আমরা দেখছি ধারাবাহিকতা চলছে। এই ধারাবাহিকতাই চলে, তাহলে মানুষ কেন ওই রক্ত দেওয়ার প্রতিশোধ নেবে না? যে রক্ত দিয়েছিলাম যে কারণে তোমরা সেটা করলা না, এটা জনগণের সাথে প্রতারণা। সেই প্রতারণার প্রতিশোধ জনগণ নেবে যদি এখন থেকে আমরা ঐক্যমতের পথে না হাঁটি। জি, জি। আমি একটা প্রসঙ্গ বলছিলাম যে নির্বাচন বালচারের ষড়যন্ত্র অভিযোগ বিএনপি করছে, সরকারের মধ্যে থেকে উঠছে এবং সরকারের মধ্যে একজন উপদেষ্টা যিনি আরো বিশেষভাবে আলোচিত সরকারের উপদেষ্টা হিসেবে ছাড়াও ছাত্র নেতা তিনি আসিফ মাহমুদ, তিনি বলছেন যে ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। অনেক বিশ্লেষকরা আমি এই বিষয়ে যখন জিজ্ঞাসা করি তারা বলছেন যে এটি আসলে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হতে পারে, কারণ সেনাবাহিনী বারবার ডিসেম্বর ডিসেম্বর বলে ওই জায়গাটি বলেছিল। তারাই এখন মানে এইটা কি তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন সেটা একটু শুনি। দেখুন, ফেব্রুয়ারিতে নির্বাচন তো আসলে ঝুঁকিপূর্ণ, এবং বিএনপি এটাতে রাজি হওয়া ভুল করেছে। বিএনপি যেই মুহূর্তে আওয়ামী লীগ ব্যান হয়ে গেল, এবং ব্যানের সময় বিএনপি কোনো ভূমিকা পালন করলো না, এরপর থেকে বিএনপির রাজনীতির উপর কোনো নিয়ন্ত্রণ নাই। ডাকসু ইলেকশন করা যাবে না ন্যাশনাল ভোটের আগে, ডাকসু ইলেকশন হয়ে গেল। ভোট ডিসেম্বরে হবে, চলে গেল ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির ভোটের পরপরই রোজা। কোনো কারণে ভোট যদি 7 দিন বা 10 দিন পিছিয়ে যায়, তাহলে রোজার কারণে ভোট একেবারে চলে যাবে সেই পরবর্তী ডিসেম্বরে। তো আমি তো মনে করি এখানে বিএনপি কিছু ভুল করে ফেলেছে। যখনই বিএনপি ফেব্রুয়ারিতে রাজি হয়ে গেল, বিএনপি ডিসেম্বর পর্যন্ত সরকারকে ফ্রি চেক দিয়ে দিল। কিন্তু বিএনপি কিন্তু এর আগে যে পরিমাণ হাইপ উঠিয়েছিল, সেই হাইপে বিএনপি রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছিল। সেই নিয়ন্ত্রণটা বিএনপি হারিয়ে ফেললো। এবং এই যে হারিয়ে ফেলেছে, এর সাথে যুক্ত হলো ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন। এই হারিয়ে যাওয়া নিয়ন্ত্রণ বিএনপির হাতে আসতে অনেক সময় লাগবে। এবং আমি মনে করি এই বিএনপির হাত থেকে হারিয়ে যাওয়ার কারণে ভোট নাও হতে পারে, দেরি হতে পারে। জি, অনেকগুলো পূর্বাভাস দেখা যাক সময়ের সাথে সাথে এই পূর্বাভাসগুলো আসলে কোন দিকে দেয়, নানা পরিস্থিতি নতুন করে তৈরি হয়, তখন পূর্বাভাসের গতিপথ চেঞ্জ হয়, তখন নিশ্চয়ই কথা বলার সুযোগ হবে। শামীম পাটোয়ারি, আপনার সাথে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।